কিছুদিন হোক। তো আমার তো মানে বোঝা যায় না, এই এক সমস্যা। লাইফটাকে হোক ভালো করে। চলে এসেছি, যেভাবে বলেছিলাম আসবো, কিছু ঘটনা নিয়ে। দুখানা ভয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করব বলেছিলাম তোমাদের, কিন্তু যথারীতি আমি তো লাইভ হই না, তাই আমার ফেসবুকের লাইভও ঘুমিয়ে থাকে। দু একজন অন হোক, হলে বুঝতে পারবো যে লাইভটা ঠিকঠাক হয়েছে কিনা। আমি কিছু বুঝতে পারছি না। লাইভটা যদি কেউ দেখতে পাও একটু কমেন্ট করো, হ্যাঁ। লাইভটা যদি কেউ দেখতে পাও একটু আমাকে কমেন্ট করো। ওকে, আরও দু একজন হোক, তাহলে আমি শুরু করব এক্সপিরিয়েন্স। আজকে ভয়ঙ্কর, মানে প্রথমের যেটা বলবো সেই কাহিনী, মানে আগের বারে স্টোরিটা টেলিং করেছিলাম যখন, মোটামুটি বলেছিলাম যখন, ভালোই একটা মানে কি বলবো রেসপন্স পেয়েছি তোমাদের সকলের থেকে। তো অনেকেই লিখেছিল এতে ইনবক্সে যে আরও স্টোরি শুনতে চাই, বা যা হয় ব্যস্ততার কারণে তো প্রত্যেক সপ্তাহে অন হতে পারি না। তো আজকে দুটো বলার ইচ্ছা আছে, যদি সময়ের মধ্যে কোলায় তাহলে বলবো, নয়তো প্রথমটা একটু মোটামুটি লেগে যাবে, 30 মিনিট 35 মিনিটের মতো আছে। সাংঘাতিক, মানে বেশ ভয়ের। এটা আমার কালেক্ট করা একটা দিদির থেকে। তো বলবো, শুরু করব, কিন্তু আর দু একজন একটু লাইভ হোক, নয়তো মন খারাপ হয়ে যাবে আমার। কোথায় তোমরা? কেউ কি তোমরা আমার একটু গল্প শুনে আনন্দ পাও না? সেটা একটু বলো। তোমরাও মাঝে মধ্যে আমাকে, আমি আজকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে দেব। তোমাদের কাছে যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকে বা যে কোনো ধরনের অভিজ্ঞতা তুমি বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেল করে পাঠাতে পারো, বা ভয়েস দিয়ে পাঠাতে পারো, বা এতে তোমার মেসেঞ্জারেও পাঠাতে পারো, আমি সেগুলো শেয়ার করতে পারি। তো বা লিখেও দিতে পারো। তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলে আমার বলতে ভালোও লাগবে। কি আমি না ঠিক বুঝতে পারছি না কজন শো করছে কিনা কিছু। ঠিক আছে, 5 মিনিট হোক, তারপর আমি শুরু করে দেব বলতে। আমার লাইটের কানেকশনটা গন্ডগোল করছে। ওকে, ভূতেরা এখন থেকেই ভয় দেখাতে শুরু করে দিয়েছে। মানে সিরিয়াসলি আমার নিজেরই এক্সাইটেড লাগে, কিরকম ভয় ভয় করে, এই বলবো এই বলবো, তারপর দেখবো দাঁড়িয়ে আছে মাথার কাছে। তো কারা কারা দেখছো একটু কমেন্ট করবে। ওকে, জাস্ট 1 মিনিট আর বাকি আছে 5 মিনিট হতে। 5 মিনিট হলেই আমি আমার প্রথম এক্সপেরিয়েন্স একটা দিদির থেকে কালেক্ট করা, ও আর আমি একসাথে পড়াতাম অ্যাকচুয়ালি, ওটা শুরু করব। 5 মিনিট, ওকে। সো
অ্যাকচুয়ালি আমি এই এক্সপেরিয়েন্সটার নাম দিয়েছি পোড়া পা। এটা নিয়েই মানে স্টোরি বলো তোমরা, এক্সপিরিয়েন্স বলো, যেমন আগের সপ্তাহে বলছিলাম আগের দিন যে সবাই তো আর এটাকে মানে সত্যিকারের ঘটনা মানতে অনেকে নাও চাইতে পারে, অনেকে বিশ্বাস করে না। তো কারো কাছে স্টোরি, কারো কাছে এক্সপিরিয়েন্স। তো মানে এই দিদিটা আমার সাথে একটা জায়গায় একটা ইনস্টিটিউটে আমরা পড়াতাম, এবং সেই আমি তো তোমরা তো জানোই আমি এমনি পড়ানোর সাথে যুক্ত, টুকটাক পড়াই। তো ওই দিদির সাথে আমি একটা ইনস্টিটিউটে পড়াতাম। তো ওই ইনস্টিটিউট থেকে আমাদেরকে দূরে দূরে পড়তে পাঠানোর যে স্টুডেন্ট কালেক্ট, ধরো ওই অফিসে বলতে হতো, ওটা একটা কোচিং সেন্টার, ওখান থেকে টিচার প্রোভাইড করা হতো। আমাকেও ওরকম প্রোভাইড করা হয়েছিল, এবং আমার সাথে যে দিদিটার পরিচয় ছিল ওই দিদিটার নাম সোমাদি। তো সোমাদিকেও ওরকম একটা 2-3টে বাড়িতে পড়তে যাওয়ার জন্য অফার করা হয়েছিল, এবং ও যেত। ওটাও আমার আগে থেকে ও পড়ায়, তো ওর আগে থেকেই পরিচিতি বেশি, তো ও পড়াতো। তো এটা পার্ক সার্কাসের একটা ঘটনা। পার্ক সার্কাসে একটি মুসলিম পরিবারে ওই দিদিটি পড়াতে যেত। আমি লেক গার্ডেন্সের কাছে পড়িয়েছি একটা সময়, বালিগঞ্জ ফাঁড়ির কাছে পড়াতে গেছি একটা টাইম। তো ওই দিদি পার্ক সার্কাসে পড়াতো, অনেক দিন ধরেই পড়াতো। তো একদিন এরকম আমাদের অফিসে পড়িয়ে টড়িয়ে, আমাদের অফিসে যেদিনকে আমাদের স্যালারি হতো, অফিসে যেতে হতো, ওখান থেকেই আমাদের স্যালারি হতো, ইন হ্যান্ড স্যালারি হতো। তো এরকম একদিন গেছি আমরা দুজনেই, সেদিনকে ওখানে আমাদের অফিসে গিয়ে আমার সাথে তার দিদিটার দেখা হয়। দিদিটা মানে খুব মানে উত্তেজিত হয়ে আমাদের যে ম্যাম ছিলেন, ওই সেন্টারের যে ম্যাম ছিলেন, ওই ম্যামকে বলছে, ম্যাম আমি অমুক জায়গার নাম, আমি নামটা বলছি না পাড়াটার, আমি ওই ওই ফ্ল্যাটটাতে, আমি ওই বাড়িটাতে আমি পড়াতে যাব না, সরি ফ্ল্যাট না বাড়ি ওটা, আমি ওই বাড়িটাতে পড়াতে যাব না কোনোভাবেই, আমাকে আপনি অন্য কোথাও দিন না দিন, ওই বাড়িটাতে আমি আর পড়াবো না। তাতে আপনি যদি আমার ওই বাড়ির যা ফিজ আমি পাই মান্থলি, সেটা যদি আপনি কেটে নেন নেবেন, কিন্তু ওই বাড়িতে আমি আর পড়াতে যাব না। তো খুব হই হই হচ্ছে, সবাই জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, ও এরকম সময় এরকম তো রিয়াক্ট করে না, এতদিন ধরে পড়াচ্ছে, ওর একটা এত ভালো মানে র্যাপো, এত ভালো একটা, এক কথায় সোমার কাছে পড়বার জন্য অনেকেই খুব প্রেফার করে, এবং দিদি রেফারও করে, ম্যাম রেফারও করে দিদিকে। খুব মানে খুব বিধ্বস্ত, খুব বিধ্বস্ত, মানে প্রায় কেঁদে ফেলবে এরকম একটা পরিস্থিতি, বুঝতে পারছো? তো আমি তখন বাইরেটা বসে আছি, ওকে দেখছি অফিস রুমে ওরকম করে বলছে। যাই হোক, তারপরে বেশ খানিকক্ষণ ওদের কথাবার্তা হওয়ার পরে দিদি বেরিয়ে আসছে, যখন আমাকে দেখতে পেয়ে তাহলে কি রে, কি ব্যাপার তোর, কিরকম পড়ানো চলছে বলে একটা কথোপকথন হচ্ছে। আমি কমেন্ট একটু পর বলছি, খানিকটা বলে নি, তারপর দেখছি যে কমেন্টে কি আসছে না আসছে, সবটা বোঝা যাচ্ছে না কি কেউ দেখছে কি দেখছে না। ঠিক আছে, যাই হোক, অনেকগুলো কমেন্ট পড়েছে। সৌরভ নন্দী চৌধুরী হাই, হ্যাঁ হাই হাই, একটু গল্প বলিনি, নয়তো আবার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। তো দিদি বেরিয়েছে, খুব ঘামছে, আমাকে বলছে, হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ গো, আমার তো সব ঠিকঠাক চলছে, তুমি আমাকে একটু কিছু মানে শেখাও টেখাও, কিরকম ভাবে কি করতে হবে, আমি তো নতুন, তো তুমি তো এতদিন ধরে পড়াচ্ছ, বলে টুকটাক কথা বলতে বলতে আমি বললাম যে কি হয়েছে বলো তো, তুমি এত ডিস্টার্ব কেন, তুমি দেখলাম ম্যামের সাথে খুব চেঁচামেচি করছিলে, কি হয়েছে গো দিদি, আমাকে একটু বলো না, কি ব্যাপার, কেন তুমি ওই বাড়িটাতে কি বলছিলে শুনলাম। তখন বলছে এইখানে কোনো কথা বলবো না, চল বাইরেটা বেরোই, বেরিয়ে আমরা একটুখানি আশপাশে একটু চাটা খাই, তোকে বলছি ঘটনাটা কি ব্যাপার। বলতে আমি আরও নেবে আসি, এসে চায়ের দোকানে গিয়ে একটু চাটা খেয়ে একটা সাইড করে ও বলতে শুরু করে, আমি মানে ওই দিদিটার হয়ে আমি বলছি, সোমাদি বলছে আমি একটি বাড়িতে পড়াতে যেতাম পার্ক সার্কাসের ওখানে, তো বেশ মাস দুয়েক পড়িয়েছে, রিসেন্টলি যেদিনকে আমার সাথে দেখা হয় ওর, সেই সপ্তাহ শনিবার কি মঙ্গলবার সম্ভবত, কারণ ও শনিবার দিন আমাদের অফিসে যেতে হয়েছিল, এটা প্রায় আমি 5-7 বছর আগেকার কথা বলছি। তো ওই সপ্তাহের মঙ্গলবার দিন ও
পড়াতে যায়, নাকি 2 সপ্তাহ ওর এরকম ঘটনাটা হয়েছে, সেটা আমি বলছি, ঠিক করে একটা বলতে শুরু করি। তো ও কন্টিনিউ অনেকদিন ধরে ওখানে পড়াচ্ছে, প্রায় মাস 2 পড়াচ্ছে, সপ্তাহে 2 দিন করে বোধহয় পড়াতো। তো ওই সপ্তাহ না আগের সপ্তাহ কবে একটা, হ্যাঁ, যে সপ্তাহে অফিসে এসছে শনিবার, সেই সপ্তাহ মঙ্গলবারও পড়াতে গেছে। ঠিক আগের ওই মঙ্গলবারের আগের যে শনিবারটা পড়ে, সেই শনিবারটা ও সম্ভবত পড়াতে গেছিল। তো সেই শনিবারটা ও যখন পড়াতে যায়, আমি বাড়িটার একটু ডেসক্রিপশন দিই, আমি পার্ক সার্কাস খুব একটা ডিটেলে চিনি না, তো ও যেমনভাবে বলেছে আমি সেটাই বলছি। সম্ভবত গলি টাইপের কিছু থাকবে, 7 পয়েন্টের ওদিক দিয়ে কোথাও একটা ঢুকতে হয়। তো ওদের 3 তলা বাড়ি, মানে ঢুকে এরকম একটা গলির মধ্যে দিয়ে, একটা ঘুপচি ঘুপচি অন্ধকার মতো গলি, ঢুকে ওদের 3 তলা বাড়ি, ঢুকেই প্রথমে একটা এরকম মানে ডাইনিং মতো পড়ে, তারপর ওই ডাইনিং ফাইনিং এ ওদের বাড়ির পরিবারের সবাই সব থাকে। দোতলা বেডরুম ফেডরুম রয়েছে, ওখানে সব থাকে। এবং আর একটা ওপরের তলায় ওকে পড়াবার জন্য ওকে যায়, মানে ওকে ওই 3 তলায় বসায় পড়াবার জন্য। তো ও প্রথম দিন বোধহয় মাসখানেক তো ঠিকঠাক পড়িয়েছিল, কিন্তু ও খালি বলছিল আমায় যে আমি যখনই 3 তলায় পড়াতে যাই, চাটা দিয়ে যায় আমি এমনিও খুব একটা তো বাইরে খাই না, আমি খাবো না বললে দিত না। তো ওই খাবার যতটুকু যা জল টল দেওয়ার দিয়ে নেবে আসতো বাড়ির লোক, বাচ্চাটির বাড়ির লোক, আর ওই দিদি বাচ্চাটাকে পড়াতো বসে, একটা ছেলে, বাচ্চা ছেলে। তো দিদি বলছে সেরকমই শনিবার দিন আমি এরকম ঢুকেছি, সিঁড়ি দিয়ে উঠে, ওদের দরজাটা যদি এরকম পেছনে হয়, দিদি দরজাটা দিয়ে ওপরে উঠেছে, উঠে বসেছে, বসে ছেলেটাকেও বসেছে, ছেলেটা উল্টো দিকে এরকম, মানে দিদি যদি পেছন দিক করে দরজার বসে, বাচ্চাটি বসেছে ওর মুখোমুখি, মানে দিদির মুখোমুখি, এবং বাচ্চাটার মুখটা দরজার দিকে। স্বাভাবিকভাবে সমাধির ব্যাকওয়ার্ডসটা দেখতে পাচ্ছে না। সমাধি বলছে আমি পড়াচ্ছি, কন্টিনিউ পড়াচ্ছি। তার আগে মানে আগে 2-1 দিন ওর কোনোভাবে মনে হয়েছে যে ও যখন পড়াচ্ছে, ওই সেম দরজাটার দিক থেকে কেউ পর্দাটা হয়তো সরিয়ে ঘরে ঢুকলো, বাচ্চাটা দেখি এরকম ভাবে তাকিয়ে আছে কন্টিনিউ। দিদি ঘুরে দেখেছে, পর্দাটা নড়লো, কেউ নেই। দিদি ভেবেছে তাহলে হয়তো ওপরে কেউ এসছে। তখন ওকে জিজ্ঞেস করেছে, বাবু কেউ এসছে, তুমি দেখলে, তুমি যাবে? তখন বাচ্চাটা কোনো সারা শব্দ, বাচ্চাটা পুরো এক দৃষ্টে দরজাটার দিকে তাকিয়ে আছে। এটা আগের 2 দিনের কথা বলছি। দিদি বলল যে আমার খুব ভয় লেগেছে তা না, তবুও আমার একটা কিরকম ফিলিং হয়েছে যে কি রে বাবা ওরম ভূতের মতো তাকিয়ে আছে কেন। যাই হোক, আবার একদিন পরিষ্কার দিদি বলছে যে আমি ওকে পড়াচ্ছি, তো স্টেপিং এর আওয়াজ পরিষ্কার, কেউ একটা উঠলো, উঠে পর্দা সরিয়ে যদি ঘরে ঢোকে, বা পর্দাটা দেওয়া আছে, পর্দার বাইরে দিয়ে যদি কেউ হেঁটে ওই দিকটা করে যায়, ওদের ওই দিকটা লং অনেকটা বারান্দা মতো, দালান মতো। তো আমি ভাবলাম হয়তো কেউ উঠেছে বা কেউ জল টল দিতে এসছে। আমি সাড়া করেছি যে এই কেউ এলে, এরকম ইরফাতের মা বা সামথিং এরকম কিছু নাম ছিল, এলে। কোনো সাড়া নেই। তখন বাচ্চাটাকে জিজ্ঞেস করেছে, বাচ্চাটা তখন ঘাড় নাড়িয়ে বলেছে এরকম এরকম করছে, বাচ্চাটা এরম এরম করছে। মানে সেই একটা মানে অদ্ভুত, মানে ও পুরো ফ্রিজ হয়ে যায় ওই রকম। দিদির যখনই যে মুহূর্তে দিদির ওই ফিলিংসটা হয়, ওই বাচ্চাটা ফ্রিজ হয়ে যায়, এরম এরম করছে, মানে ও বোবায় পাওয়ার মতো হয়ে যায়। তো এই 2 দিন দিদির একটা অস্বস্তি টাইপ হয়েছে। ও কিন্তু কাউকে কিছু শেয়ার করেনি বাড়িতে, ওদের ফ্যামিলি মেম্বারকে কিছু বলেনি। তো যথারীতি সপ্তাহে তো 2 দিন পড়াতে যায়, আগের মাসে ওরকম 2-4 দিন হয়েছে, ও অত গুরুত্ব করেনি। সেই দিন ওই শনিবারের আগের যে মঙ্গলবারের আগের যে শনিবারটা, ও সেম ভাবে পড়াতে বসে, এবং ওই বাচ্চাটির মা ওকে জল বা চা বা স্ন্যাক্স কিছু বোধহয় দিয়ে যায়। ও তখনও খায়ও নি, ও পড়াচ্ছে বাচ্চাটাকে। পড়াতে পড়াতে হঠাৎ করে ওই বাচ্চাটা দরজার দিকে একভাবে তাকিয়ে আছে, তাকিয়ে আছে, মানে কন্টিনিউ, মানে যদি তোমার উল্টো দিকে কেউ বসে দরজার দিকে কন্টিনিউ তাকিয়ে থাকে,
স্বাভাবিকভাবেই তোমার একটা অস্বস্তি তো হবেই। তো বাচ্চাটা কন্টিনিউ এরমভাবে তাকিয়ে আছে, আর এরম করে হাঁপাচ্ছে। দরজার পর্দাটা কিন্তু টানা, দরজা খোলা। এবার বলি সিঁড়ি দিয়ে উঠেই একটুখানি গিয়েই পর্দাটা বেসিক্যালি অনেকের বাড়ির পর্দা একদম লেবেলে, মাটির সাথে লেবেলে লাগানো হয়। আবার অনেক বাড়ির পর্দা হয় কি দরজার লেবেলের থেকে একটু হয়তো উঁচুতে, বা তলা দিয়ে ওই পাশটা দেখা যায়, কেউ যদি চলাফেরা করে পর্দার ওই দিকে দেখা যাবে এরকম। তো ওদের বাড়ির ওই কার্টেনটা ওরম টাইপেরই ছিল, একটু সামান্য মাটি থেকে ওপরে। তো ওই ছেলেটা মানে শিমারিং করছে, পুরো থরথর থরথর করে এরম এরম কাঁপছে, আর ওই দরজার পর্দাটার দিকে কন্টিনিউ তাকিয়ে আছে। দিদি তখন বল, তুমি পড়ায় মন দাও, তুমি ওখানে কি দেখছো? বলে ওটা ফ্র্যাকশন অফ আ সেকেন্ড। দিদি বলছে তুমি পড়ায় মন দাও। তখন ও কোনো মানে বাচ্চাটা পারলে মানে ওখানে অজ্ঞান হয়ে যায় এরকম পরিস্থিতি হয়ে গেছে, মানে এত থরথর করে কাঁপছে। তখন দিদি আস্তে করে এরকম ভাবে পিছনটা ঘুরে দরজাটার দিকে তাকিয়েছে, মানে পর্দাটার দিকে। তো দিদি বলছে যে আমি জানি না, আমার লাইফে ওরকম আগে কখনো হয়নি। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি পর্দাটার ঠিক তলায়, মানে খাটটা ওর থেকে কত দূর, 6-7 হাত দূরে হোক, ও খাটের ধারেই বসেছে। ঢুকেই দরজা থেকে ঢুকেই যদি একটুখানি গিয়েই খাটটা হয়, খাটের ধারেই বসেছে। বাচ্চাটা বসেছে উল্টো দিকে। ও পেছনটা ঘুরে এরকম ভাবে জাস্ট ঘুরেছে, ও দেখছে পুরো টোটাল পুড়ে যাওয়া, পোড়া দগ্ধ কোনো পা যদি হয়, একদম টাটকা পোড়া। আমি জানি না তোমাদের কিরকম কি এক্সপিরিয়েন্স, কখনো তোমরা দেখেছো কি না, তবে আমি অনেক জায়গায় দেখেছি, শুনেওছি ওরকমই হয়ে যায়। আমার এক বন্ধুর হয়েছিল, তো আমি খুব কাছ থেকে দেখেছি, আমি জানি কিরম হয়। সাংঘাতিক ভয়ানক হয়ে যায় বার্ন ব্যাপারটা, সাংঘাতিক। মানে ওটা তুমি কোনো মানুষ বেঁচে থাকলেও তাকে দেখলে তোমাদের ভয় লাগবে, এমনই পরিস্থিতি। তো দুটো পা এরকম বড় বড়, বেশ বড় বড় নখ, দুটো পা, কিন্তু পা দুটো মেয়েলি পা, দুটো মেয়েলি পা ওই পর্দাটা থেকে ঠিক মানে পায়ের এই এই পাতাটুকু এরম ফুলো, আর মাংস মাংস উঠে উঠে আছে না পা দুটো এরকম, জাস্ট ঘরের দিকে, মানে পর্দা যদি এরকম হয়, ঘরের দিকে এরকম যদি মুখ করে কেউ এরকম ভাবে যদি দাঁড়িয়ে থাকে পা দুটোকে নিয়ে, সো এরকম কনস্ট্যান্ট ওই পা দুটো দাঁড়িয়ে আছে। মানে পর্দাটা যদি এরকম করে সরায় হয়তো ঝাঁপিয়ে পড়বে ওই জিনিসটা, এরকম একটা ব্যাপার। দিদি সমাধি আমাকে কাঁদছে হাত ধরে, বলছে ঝিনুক আমি জাস্ট কি করবো বুঝতে পারছি না, মানে আমি বেরোবোটাও বা কোথা দিয়ে, আমি যে বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড় দেবো। তুই ওইদিকে তাকাস না, আমার মাম্পু আমার মেয়ে ওইদিকে তাকিয়ে আছে। আমাদের এখানে কিছু নেই, আমাদের এখানে মহাদেব আছে, হনুমানজি আছে, নো চাপ। তো বলছে আমি কি করবো, আমি না বুঝতে পারছি না, মানে আমি কোথা দিয়ে পালাবো, আমি মানে কি করবো। আর ওই বাচ্চাটা প্রবায় পাওয়ার মতো হয়ে গেছে, বাচ্চাটা পুরো এরম করে আছে, মানে সেই আধমরার মতো টাইপের, মানে ও মরে গেছে না বেঁচে গেছে, বেঁচে আছে। দিদি বলছে যে এরম এরম কি করে, মানে আমি কি অথচ কন্টিনিউ প্রায় বলছে আমার মানে হুঁশ জ্ঞান নেই যে ক মিনিট হয়েছে, ক সেকেন্ড হয়েছে, বা কত ঘন্টা আমি ওরম ভাবে ওই জায়গাটার দিকে তাকিয়েছিলাম। আই জাস্ট ডোন্ট নো, মানে আমার পুরো ব্ল্যাঙ্ক। কিছুক্ষণের মধ্যে মানে বলছে আমি যে ঠাকুরের নাম নেবো বা কিছু, আর পর্দা মানে কোন একটা হালকা পর্দার দিকে তুমি যদি নিঃশ্বাস নাও, একটা লেভেলে যদি হয়, সেই লেভেলের পর্দার জায়গাটা একটু তো ভাইবস হবে, মানে একটু তো উড়বে, ওরম হচ্ছে। মানে নিচে পাটা, আর ঠিক পা থেকে 3 ফুট 4 ফুট লেভেলে পর্দার কাজটা ফুলছে নামছে, ফুলছে নামছে, ফুলছে নামছে। তখন দিদি মানে হঠাৎ করে মনে হয়েছে যে আমায় কিছু একটা করতে হবে। ও কি করেছে, ও ছেলেটাকে চিমটি কেটেছে একটা জোরে। চিমটি কাটতেই যথারীতি একটা দেখবে একটা বাচ্চা যদি জোরে কেঁদে ওঠে বা করে, তখন একটা সিচুয়েশনটা একটু অন্যরকম হয়ে যায়।
চিমটি কাটতেই বাচ্চাটা চেঁচিয়ে উঠেছে, এবং চেঁচিয়ে উঠতেই ও মানে ওকে কোলে নিয়ে কোনোভাবে কোনোভাবে দৌড়ে মানে সিঁড়ি দিয়ে দড়াদ্দম করে নামতে, মানে একদম হুড়মুড় করে নেমে পড়েছে নিচে। মানে 3 তলা থেকে ও যে দোতলায় আসবে, এবং দোতলা থেকে যে ও 1তলায় আসবে, ওরা 1তলায় ওরা সব একসাথে সব খাওয়া দাওয়া করে। আমিও প্রচুর মুসলিম ফ্যামিলিতে পড়িয়েছি একটা টাইম, ওদের একটা সিস্টেম আছে, ওরা সন্ধেবেলায় সব পরিবার মিলে মানে একসাথে বসে খায়। আমি দেখেছি এটা, মানে এটা একটা হয়তো ওদের কালচার, আমি বলতে পারবো না সেটা। ওরা ওরকম খাচ্ছিল বসে। কটা হবে, 8:30 9টা এরকম। যাই হোক, ওরম দাম করে নেমে আসতে তখন ওই মেয়েটার মা ঠাকুমা দৌড়ে এসছে রান্নাঘর থেকে। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম, আপনি এরভাবে নেমে এলেন কেন? আপনি এরভাবে নেমে এলেন কেন, কি হয়েছে? তখন বলছে যে আপনি ওই ওপরের ঘরে আমাদেরকে একা একা পড়তে পাঠিয়েছেন কেন? আপনি কিছুই জানেন না? কি ব্যাপার না ব্যাপার, কেন একটা মানুষ এরমভাবে দৌড়ে চলে আসতে পারে? কি হয়েছে, মানে কি হতে পারে আপনারা বলুন তো? ওরা না ইগনোর করছে, তখনও কিছু বলতে চাইছে না, ইগনোর করছে। ও পরিষ্কার দেখেছে ওরকম। এবং ওরা সেদিনকে কিন্তু কোনো রকম ওরম দেখার পরে দিদি ওরা কিন্তু স্বীকার করেনি সেদিনকে। সেদিনকে স্বীকার করেনি। ওরা বললো যে না না, আপনার তাহলে কোথাও ভুল হচ্ছে। ও মুখের উপর বলেনি, শুধু দিদি বলেছে যে আপনারা বলুন না কি হতে পারে, আমি আমার পার্স টার্স সব ফেলে চলে এসেছি, আমাকে এনে দিন, আমি আর ওপরে উঠবো না, আমি আর পড়াবো না। সেরকম বলে বলছে না ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি এরকম রাগ করবেন না, কোথাও হয়তো আপনি ভুল বুঝেছেন, ঠিক আছে, পরের দিন থেকে আপনার আর কোনো অসুবিধা হবে না, আমি দালানের আলো টালো সব জ্বালিয়ে রেখে দেবো, কোনো অসুবিধা নেই, আপনি আসুন, দুম করে ছেড়ে দেবেন না বলে ও তো কাঁপতে কাঁপতে সেদিনকে বাড়ি গেছে। বাড়িতে গিয়ে বলছে আমি না সেদিনকে তবু আমার মনে হয়েছে যে হয়তো আমি কোথাও ভুল, হয়তো আমার মনের মধ্যে হয়তো কোনো দুর্বলতা ছিল, হ্যাঁ আমি হয়তো আগে দুদিন ওরকম ফেস করেছি বলে হয়তো আমার দেখার ভুল হতে পারে। তো আমি সেদিনকেও ডিসাইড করিনি যে আমি পড়ানোটা ছেড়ে দেব। ওই শনিবারের পর রবি যায়, সোম যায়, ও মঙ্গলবার দিন আবার পড়াতে যায়। যথারীতিও মঙ্গলবার দিন পড়াতে যায়, এবং ওই 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 রুমটাতেই ওকে পড়াতে যেতে হবে এবং বসতে হবে, ওটাই ওদের পড়ার রুম। যেহেতু দোতলায় ওদের আর কেউ থাকে না, সম্ভবত ওদের কিসব কাজ ফাজ হয়, নিচেই ওরা সব 1তলায় থাকে। আমি যাই শুনে বলছি সমাধিকে, তুমি ধন্য, মানে তুমি আবার পরদিন গেছো ওরকম একখানা ভয়ঙ্কর জিনিস দেখার পর। ওর বিশ্বাস হয়নি, ওর বক্তব্য আমি তো খুব একটা সব বিশ্বাস খুব একটা আগে করতাম না, আমার কোথাও মনে হয়েছে যে হয়তো আমারই মনের ভুল। তো ও গেছে ওই দিনকে এবং পড়াচ্ছিল যথারীতি, এবং বাচ্চাটা বলেছে হুট করে যে মিস আমার টয়লেট পেয়েছে, আমি টয়লেট যাব। ওদের এবারে ওই ঘরটা থেকে বেরিয়ে একদম দালানের একটা কোণে বাথরুম ছিল, ছোট মতো, ওটা নর্মাল ইউজের জন্য হয়তো। ওপরে ওরা কিন্তু বেসিক্যালি ওপরে কেউ থাকে না, ওপরে ওই একটাই ঘর, ছাদের সাথে একটা ঘর, দালান আছে, দালানটা দিয়ে গিয়ে এরকম ছাদ, ওই ছাদের কোণে বাথরুমটা। তো বলেছে মিস আমি এরকম, আর দালানে ওদের টিমটিমে একটা আলো, আগের দিন বলেছে না আলো জ্বালিয়ে রাখ, ওই টিমটিমে একটা আলো জ্বালিয়ে রেখেছে। বারে ধন্যি বাবা। যাই হোক সমাধি সত্যি, যাই হোক, তো এবারে বাচ্চাটাকে ও দাঁড়াতেও গেছে, বাচ্চাটাকে ও বলেছে ঠিক আছে তুমি যাও, ঢোকো, আমি দাঁড়িয়ে আছি বাইরে। 1 মিনিট কি 1.5 মিনিট পর বাচ্চাটা বাথরুমের ভেতর থেকে হঠাৎ করে চিৎকার করছে, মিস মিস দরজা খোলো, দরজা খোলো, মিস মিস দরজা খোলো, মানে প্রচন্ড কাঁদছে। তো কি হলো রিফা, কি হলো, দরজা খোলো, দরজা তো খোলাই আছে বাবা, এসব বলে ও বাচ্চাটাকে কোলে নিয়েই ও বলছে আমি বাচ্চাকে ধরেছি এরম ভাবে জাপটে, এরম ভাবে কোলে নিয়ে জাপটে ওটা দাঁড়িয়েছে, বলছে আমার মনে হচ্ছে পুরো পেছনে। বলছে আমি পুরো 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 পুরো
পোড়া একটা মানুষ পোড়া মানে মরা পোড়ার সময় যেরকম একটা গন্ধ ছাড়ে, পুরো ওই গন্ধটা আমার পুরো চারদিকে ঘুরছে। বাচ্চাটা আবার ওই রকম নেতিয়ে পড়েছে, মানে বাচ্চাটাকে পজেস করে না বাচ্চাটার জন্য কিছু আসে আমি জানি না। পরে যেটা শুনেছি বলছি তোমাদের, বলছে পুরো একদম এইখানটা মানে একটা হাতও দূরে নয়, কাঁধের ঘাড়ের কাছে, মানে পড়ে যাওয়ার পর যে একটা টান আসে তো, ওরকম একটা গন্ধ, ওরকম একটা আওয়াজ, সাথে একটা ওরকম সাংঘাতিক পোড়া গন্ধ। দিদি বলছে আমি আর কিচ্ছু ভাবতে পারিনি, আমি শুধু মা বলে চিৎকার করে ওইখানেই ওকে বাচ্চাটাকে সমেত হুড়মুড় করে ওই টয়লেটের সামনেও পড়ে পড়ে ও ফেন্ট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এবং ওই ধুরমুড়ে এবং চিৎকারের আওয়াজ শুনে নিচ থেকে সবাই ওরা দৌড়ে আসে, এসে আলো ফালো কোথায় জ্বালিয়েছে কি জ্বালায়নি, ওকে নিচে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মুখে টুকে জল দিয়ে তখন ও বলছে যে আমি আগের দিন আপনাদেরকে বলিনি, আমি আগের দিন আপনাদের বাড়ির যখন আপনার বাচ্চাকে পড়াচ্ছি আমি পরিষ্কার দেখেছি একটা পোড়া পা আপনাদের ওই এর মানে পর্দার তলা দিয়ে এরকম ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এবং ও নিঃশ্বাস ওই হাঁপাচ্ছে, সেই হাঁপানির ওই নিঃশ্বাসের টানে, নিঃশ্বাসের জোরে পর্দাটা এরম 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 হচ্ছে। আমি ওইভাবে সেদিনকে নেমে পড়ার পরেও আপনারা একবারও জিজ্ঞেস করলেন না যে দিদিমণি কি হয়েছে বা কি কেন কি, জিজ্ঞেস করার কারণ আপনারা জানতেন কি ছিল না ছিল কি ব্যাপার, আপনারা জানতেন। তখন ওরা চুপ করে আছে, মাথা হেঁট করে আছে যে হ্যাঁ কি বলবো এরকম। তো আজকে কি হয়েছে, আপনার বাচ্চা টয়লেটে গিয়েছিল, ও টয়লেটের মধ্যে আটকাও পড়েনি কিছুই না, প্রচন্ড চিৎকার করছিল টয়লেটের ভেতর থেকে, মিস দরজা খোলো, মিস দরজা খোলো, ও দাঁড়িয়ে আছে করে মানে চিৎকার করছে। আমি দরজা খুলে যখন ওকে কোলে নিই, আমার ঘাড়ের কাছে ওই জিনিসটা এসে নিঃশ্বাস ফেলছে, এবং ওর প্রচন্ড রাগ, ও বুঝতে পারে মানে ও বুঝিয়েছে আমাকে ওইভাবেই যে ওর খুব রাগ হচ্ছে তিনতলাতে আমরা রোজ আসছি বলে। শি ইজ অফেন্ডেড অর হি ইজ অফেন্ডেড, হোয়াট এভার ইট ইজ, খুব অফেন্ডেড হচ্ছে কেন তিনতলার ঘরে ওকে ডিস্টার্ব করা হচ্ছে বা এরকম কিছু আমার ফিল হয়েছে। এবং আমার কোনো ভুল নেই, আপনার বাচ্চা ফ্রিজ হয়ে যায় ওই জিনিসটা যখনই আপনাদের দালানে ঘোরাফেরা করে কি করে, আমি আগেও 3-4 দিন ফেস করেছি। আমি জাস্ট অবজার্ভ করছিলাম যে আমার ভুল না এটা সত্যি কিছু ঘটনা ঘটছে। তো কে কি ভুলভাল বকছে আবার, কে বাবা, যাই হোক পরে দেখছি। তো তখন ওরা বলছে যে হ্যাঁ এরকম আপনাকে বললে হয়তো আপনি আমার ছেলেকে পড়াতে আসতেন না, আগেও একটা দুটো টিচার এরকম এসে ভয়তে আমার ছেলেকে পড়ায়নি চলে গেছে ম্যাডাম। তো এরকম হ্যাঁ আমার এরকম জায়ের মানে বড় সরি ওর জাট শাশুড়ি, মেয়েটার বউটার মানে বাচ্চাটার মায়ের জাট শাশুড়ি, মানে বাচ্চাটার পিসি হবে ওটা। বাচ্চাটা বলছে আমার এরকম জাট শাশুড়ির মেয়ে একটু একটু মানসিক মানে অটিস্টিক টাইপের ছিল মেয়েটা। এই করে যারা, আমি বলবো না, ওদের অনেক কষ্ট। ওইরকম সন্তান যে ঘরে থাকে তাদের মায়েদের জন্য ঈশ্বর আশা করি অনেক আলাদা করে আশীর্বাদ রেখেছে। ওরম একটি মেয়ে ছিল ওদের বাড়িতে, সে ওই মানে নিজের জামা কাপড়টাও সে নিজে পরতে পারতো না, পরিয়ে দিলে পরতো, নয়তো অর্ধ উলঙ্গ হয়েই ঘুরতো এরম। আর মুসলিম পরিবার, ওরা অনেক বেশি রক্ষণশীল আমাদের থেকে। তো স্বাভাবিকভাবে ওই মেয়েটাকেও কত বেশি বড়ও ছিল না, বোধ হয় 18-19 এরকম হবে। ওর মা সম্ভবত বাথরুমে ঢুকেছিল, ওদের স্টোভে গরম জল বসিয়ে দিয়ে গিয়েছিল, ও তো অবুঝ তো ওরকমই তো অটিস্টিক তো পাগল টাইপের, বোঝেনি ও কি করতে স্টোভের কাছে গেছে, কি তুলতে গেছে, ওর ওই ম্যাক্সিতে না সম্ভবত ওর মা গরম জল বসিয়ে গিয়েছিল, ওর মা চানে ঢুকেছিল বা ওকে চান করাবে এরকম কিছু একটা ব্যাপার ছিল। তো ও ওই ধরতে গেছে না কি করতে গেছে, ওর ওই শাড়ির আঁচলে না ম্যাক্সিতে কিছুতে একটা ধরে যায়। স্বাভাবিকভাবে যে মেয়েটা জামা কাপড় পরতে পারে না, সে জামা কাপড় খুলতে ওই বুদ্ধিটা তো তার নেই না, সে তো এমনি মানসিকভাবে বিধ্বস্ত।
খুব মানে খারাপভাবে চিৎকার করতে থাকে। ওই ওই বোধহয় ওই ছাদটাতেই ওরকম হয়েছিল ওদের। তখন ওদের ওটা রেনোভেশন করা ছিল না, নর্মাল মানে ছিল পুরোনো বাড়ির মতো। ওই দালানটাতে ও এরকমভাবে পোড়া আগুন অবস্থাতে ছোটাছুটি করেছে। ঘরে ঢোকার চেষ্টা করেছে, একবার ছাদে যাওয়ার চেষ্টা করেছে, একবার বাথরুমে মনে হয় ঢোকার চেষ্টা করেছে, করে মেয়েটি মারা যায়। ওদের নিয়ম আচার অনুযায়ী হয়তো কাজ হয়েছিল। যাই হোক, এবার স্বাভাবিকভাবেই একটু মানে অপঘাতে মৃত্যুর আত্মারা তো চট করে শান্তি পায় না, তাদের আরও কষ্ট। মানে এখানে দুনিয়াতে যা কষ্ট আমি শুনেছি, বাইরে গেলে বাইরের দুনিয়া মৃত্যুর পর আরোই কষ্ট। আর যদি আবার সেটা কি বলবো, এই অপঘাতে কেউ চলে যায়, তাদের বড্ড কষ্ট। যাই হোক, তো এই পরিস্থিতিতে ও তারপরে বাড়ি যায় এবং ও যথারীতি তো ওই সপ্তাহটা পুরো আরও মাথা তুলতে পারেনি। ওই মঙ্গলবার রকম হয়েছে, বুধ বৃহস্পতি শুক্র ও পুরো বিছানায়। আর ওর থেকে খালি মনে হচ্ছে ওই পোড়া গন্ধ, এ তো হয় পোড়া গন্ধ, আর জ্বর, এ তো জ্বর, বমি, পটি। ওর মা মানে নাজেহাল। আমাকেও মানে পরে আন্টির সাথে ফোনে কথা বলেছিলাম এই ঘটনাটা শোনার পর, বলেছিল বাবা আমার মেয়েকে মানে মানে কি না কি জল পোড়া কি না করাতে হয়েছে। মানে সে মেয়ে থেকে কিরম চমকে উঠছে, বাথরুমে যাচ্ছে চমকে উঠছে, আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ওর খালি মনে হচ্ছে যে মানে ওই পাটাকেও দেখতে পাচ্ছি যেখান সেখান। তো তারপর তো ওই সেদিনকে আমার সাথে দেখা হয় ওই সেন্টারে, আমাদের ক্লাসের ওখানে দেখা হতে। ও তো ওইখানে মানে ওই পড়াটা ছেড়েও দেয়। তারপর তো মানে আর কি বলবো, ওই খুব দিদি ভুগেছিল ওই ব্যাপারটা নিয়ে, এবং বলল দিদি যে আমার লাইফে এইরকম এক্সপিরিয়েন্স, মানে এরকম যে দেখা যায়, এরকমটা যে হয়, মানে আমি আশাই করতে পারিনি এবং দুঃস্বপ্নে ভাবতেও কখনো পারিনি যে আমাকে এরকম কিছু দেখতে হবে। শুনতে পেলো না বলতে কি শুনতে পাওয়ার কথা বলছেন শাশ্বতী বলছো? আমি বুঝতে পারছি না কি শুনতে পেলো না বলো। হ্যাঁ, ওই তো যখন অজ্ঞান হয়ে গেল সমাধি, চিৎকার করে মা করে চিৎকার করে ওর মাকে ডেকে অজ্ঞান হয়ে গেছে না লাস্ট দিনকে, ওটা তো ওরা নিচ থেকে শুনতে পেলো, পেয়ে তো দৌড়ে উঠে ওপরে এলো না। পাপা চিৎকার করো না। আর যখন কেউ ভয় পায় তখন না মানুষের আর কোনো মানে মানুষের সেন্সটা না মানে একদম কাজ করে না, দেখবে মানে অবশ হয়ে যায় শরীরটা, প্রচণ্ড রকম একটা অন্যরকম ফিলিংস হয়। আমি জানি না আমার ফেসবুক ফ্রেন্ডসদের কজনের এরকম কি এক্সপিরিয়েন্স আছে, যদি থাকে আমাকে তোমরা বলো। আমি আমার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপে তোমরা ভয়েস করে পাঠাতে পারো নিজেদের এক্সপিরিয়েন্স, যদি কিছু থাকে আমি বলবো। 8240123021 তোমরা এই নাম্বারটাতে আমাকে এক্সপিরিয়েন্স পাঠাবে, আমি সময় করে বলবো। ভালো এক্সপিরিয়েন্স থাকলে তাদের নাম দিয়েও বলতে পারি। বাচ্চাটা আগুন লাগার পর চিৎকার করেনি দিদি। কোন বাচ্চাটার কথা বলছো? ওই মেয়েটার কথা? ওই বাচ্চাটার পিসির কথা বললাম। ওই বাচ্চাটার পিসি তো চিৎকার করছিল, কিন্তু যে সময়ের মধ্যে ও চিৎকার করছিল, ও বললাম না ওই মেয়েটি অটিস্টিক, ও তো লাস্টে বোধহয় জয়েন করে ফেলেছে। হ্যাঁ, তুমি প্রথম থেকে শুনলে বুঝতে পারবে। শাশ্বতীকে বলছি, বাচ্চাটা আগুন লাগার পর নিশ্চয়ই চিৎকার করেছে। তো হ্যাঁ গো, চিৎকার করেছে কি গো, ওই যে যেই ওই 3 তলার ছাদের ঘরটাতে তো মেয়েটা মানে আমার এই দিদিটা পড়াতো, ওই 3 তলার ছাদের ঘরটাতেই তখন 5-7 বছর, ওই পড়ানোর সময় থেকেও 5-7 বছর আগের ঘটনা, ভাই বলো না 10-15 বছর আগের ঘটনা এটা বললাম যেটা। তো তখন ওদের ওই ছাদের সাথে ওই দালানটা একই ছিল। তো ওই ওই ওপরেই ওরা থাকতো, ওই যে মানে ওই 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 মুসলিম ফ্যামিলিটাদের যে বড় কর্তা যারা, ওরা ওই 3 তলাটাতে থাকতো সম্ভবত। তো ওইখানেই তো হয়েছে, যখনও চিৎকার করেছে ওই আগুনটা, ওর মা তো জল বসিয়ে বাথরুমে ঢুকেছে। এবার ওইরকম যে করে ফেলবে সেটা তো কোনো মাই আশা করে না, তাই না?
যতক্ষণে বেরিয়েছে ততক্ষণে আর একটা পাতলা নাইটিতে কি থাকে বলো না, ওটা ততক্ষণে ধরে গেছে না জিনিসটা। আর ও তো এরকম নয় যে ও আমাদের মতো সুস্থ সবল নয় যে ঝট করে খুলে ফেলবে, আর নাইটি তো ওরমভাবে ছেঁড়াও যায় না আর খোলাও যায় না যে ও গা থেকে অঙ্গ থেকে বাদ দিয়ে দেবে। ওর 90% তখনই ধার ধার করে ধরে গেছে না। আমি মানে ভাবতে পারি না, মানে এই অপঘাতে মৃত্যুর থেকে ভয়ঙ্কর সবথেকে, তবুও কিছু হোক না হোক মানে পোড়ার যে কি জ্বালা, আমাদের হাতে একটু তেল লাগলে আমরা জ্বলে যাই, মেয়েরা ছেলেরাও অনেকে রান্না করতে পারো জানো, কত কষ্ট হয়, একটু যদি ছ্যাঁকা খাই একটু পোড়া লাগে কত জ্বলে যায়। সেখানে একটা জ্যান্ত মানুষ পুরো তার শরীরটা জ্বলে যাচ্ছে, কতটা কষ্ট। বাঁচানোর চেষ্টা তো অবশ্যই করেছিল, কিন্তু মেয়েটা তো আগে থেকেই এমনি অসুস্থ, তার মধ্যে ওরকম হয়ে গেছে, ওর আত্মাটা তো শান্তি পাচ্ছে না না। আর তারপর থেকে তো ওদের ওপরে আর কেউ থাকতোই না, তার মধ্যে বাচ্চাটাকে দিয়ে ওপরে পাঠিয়েছে। আর বাচ্চাটা এমনি ওই ওই ছোট ছেলেটা, ওই কি যেন ওর নাম, ও মানে যে দিদি স্টুডেন্টে ছিল, ইফতার না ইফতার কি একটা নাম ওর, ও তো মানে অসুস্থ হয়ে পড়ে, ও প্রায় দেখতে পায়। ওই বাচ্চাটার মা পরে বলেছে যে আমরা অনেক ঝাড়ানোর চেষ্টা করেছি, অনেক ছাড়ানোর চেষ্টা করেছি, আমরা সরাতে পারিনি। আমাদের মৌলভী বাবাকে ডেকে ঘর বাঁধিয়ে, ওদের প্রত্যেকটা ঘরে উর্দুতে এরকম কাগজে কাগজে করে লেখা থাকে, মানে ওটা ঘর বাঁধা থাকে ওদের, মানে এরকম। আর হজের জল তো ওদের বাড়িতে থাকে, আমার কাছেও ছিল, আমার এক স্টুডেন্টের মা দিয়েছিল আমায়, সত্যি খুব মানে পবিত্র, যাই যে ধর্মেরই হোক। যাই হোক, তো কোনো সুযোগ পাইনি, একটা ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স। মানে সমাধির থেকে শোনা আমার, বলবো বলবো করছিলাম, বলা হয়ে গেল। তো এই প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু না কিছু ভালো মন্দ এক্সপিরিয়েন্স তো থাকেই। আর একটা বলবো, যদি তোমরা বলো তাহলে আর একটা বলতে পারি। আমার মায়ের সাথে ঘটা, আমি তখন অনেক ছোট, শুনেছিলাম মায়ের মুখে। আমার মা খুব সাহসী ছিল, আমিও সাহসী। মা খুব স্ট্রং লেডি ছিলেন, আর নেই উনি। ওনার সাথে একটা ঘটা এক্সপিরিয়েন্স, আমি তখন খুবই ছোট, সবে বোধহয় হাঁটতে শিখেছি, বলতে পারি যদি তোমরা বলো তাহলে, নয়তো অফ হয়ে যাবে, আবার একদিন আসবো। বলো বলো। আচ্ছা, চন্দন দাস কি লিখছো? ও দিদি আমি নতুন, কিন্তু হাতে পেন কেন? হাতে পেন কেন ভাই? এই নানা রকম এক্সপিরিয়েন্স থাকে তো। আমার একটি ডায়েরি আছে, সেটাতে আমি, কে কে আমি চিনি না তো, কে কি বলছিস, চুপ কর। কি তুমি কি উকিল? ওনাদের খুব ভয় লাগে, মানেটা কি বলছি? কে আপনি? বুঝতে পারছি না, দাদা ভাই না কাকু, আমি ঠিক বুঝতে পারছি না। তবে তোমরা যদি বলো আমি তাহলে মায়ের সাথে ঘটা এক্সপিরিয়েন্সটা আজকে বলবো। নমস্কার, ভূপেন রাউত, সৌরভগিরি হাই, জিৎ হাই। বলো তোমরা কেউ, অন্তত কেউ লেখো হ্যাঁ বা না, যে হ্যাঁ বলো। আর একটা বলবো কি না, নয়তো আমি অফ হয়ে যাব, আবার আর একদিন বলবো। একজন দুজন বললেও আমি বলতে পারি। এই লাইভটা আমার বোঝা যায় না, না কি হচ্ছে না হচ্ছে। হ্যালো হাই,
হ্যালো শর্মিষ্ঠা, থ্যাংকস ফর জয়নিং মাই লাইফ। বলতে বলতে হুম, কে আমার আসছে না এখানে? এখানে লিখেছে হ্যাঁ বললো কে? আচ্ছা, আমার মাম্পুর সাথে আর আমার সাথে আমরা এক বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলাম, আর মন্দারমণির এক্সপেরিয়েন্স, ও গড, ওটা মামপুর এক্সামের পর বলবো, আমরা দুজনেই বলবো। আমার মেয়ের সাথে ঘটা এবং আমার এক বান্ধবীর বাচ্চা ছিল তার সাথে ঘটা। ওটা থাক, ওটা মার্চে বলবো, আফটার 10। মাম্পু ভালো ইলাবোরেট করে বলতে পারবে, কারণ ওর সাথে ঘটেছে তো সাংঘাতিক। মন্দারমণি, বাবা রক্ষে করো, আমার একদম ভালো লাগে না যেতে। উফ, গেলেই আমার শরীর খারাপ করে। মন্দারমণি থেকে আসা মানে আমার জ্বর বমি হবেই, পেট খারাপ হবেই। দীঘারও একটা কেস আছে, একদম ওপেন, প্রচুর প্রচুর। খোদ কলকাতার বুকে একটা কেস আছে, ওটা আমি একটা ইউটিউবে একটা স্টোরি টেলিং করে আর যে জোকে শেয়ার করেছিলাম, আমি বলবো তোমাদেরকে, ওটা আমার মুখে শুনবে, আশা করি তোমাদের ভাল লাগবে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ শর্মিষ্ঠা, তুমি লিখছো বলার জন্য। আচ্ছা তাহলে বলি আমার মায়ের ঘটনাটা। আমরা তো থাকি আন্দুলে, তো হাওড়া আন্দুল নাম শুনেই থাকবে অনেকে। তো আমাদের এখানে খুব ভালো, মানে শীতের সময় নভেম্বর ডিসেম্বরের মধ্যে রাসের মেলা হয়। আমাদের এখানে কুণ্ডুবাড়ি আছে, খুব মানে জাগ্রত রাসের মেলা, রাসের অনুষ্ঠান হয়। এবং 15-20 দিন ধরে রাসমেলা বসে, ইভেন এখনো, এবং আমারও জন্মের আগে থেকে হচ্ছে, এবং মায়েরা মানে বলে 50-60 বছর প্রায় হয়েই গেছে, অলমোস্ট আরো বেশি হবে, আমি ভুলও বলতে পারি, আরো বেশি সময় ধরে এই মেলা চলছে। তো আমি নাম নিচ্ছি না, ওই বাড়িরই কোনো কাহিনী হতে পারে, নাম নিলে হয়তো অনেকে অফেন্ডেড হবে। আমার অনেকেই আছে আমার এলাকা থেকে এখানে, বা আমার পাড়া থেকেও অনেকে আছে আমার ফেসবুকে, আমি নাম নিয়ে বলছি না। আমি তখন সবে হাঁটতে শিখেছি, আমার 88-এ জন্ম, আমার বুঝতেই পারছো 2-3 বছর বয়স হয়েছে, 2-2.5 বছর, তখন আমি সবে গুটগুট করে হাঁটছি। এরমই শীতের সময় ডিসেম্বর মাস, রাসের মেলা বসেছে। এবং আমার বাবা তো স্কুল টিচার ছিলেন, বাবা বেসিক্যালি পড়াতে চলে যেত বিকেলের পর থেকে, স্কুল থেকে ফিরে এসেই বাবা খেয়ে দিয়ে আবার পড়াতে চলে যেত, টিউশন করতো অনেক। তো মা কি করবে, মা ভেবেছে তাহলে আমি একটুখানি রাসের মেলা থেকে ঘুরে আসি মেয়েটাকে নিয়ে, একা একা ভালোই লাগবে ওর সাথে একটু ঘুরতে। যা হয়, মা আমাকে নিয়ে রাসমেলায় গেছে। এবং তোমরা তো জানো শীতকালে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, যথারীতি 6টা মানে একদম ঘুটঘুটে অন্ধকার। আর তখন মানে আমি 89-90s কথা বলছি, অনেক জায়গাতেই তখন প্রচুর লোডশেডিং হতো। আমি জানি না তোমাদের কারা কিরকম জায়গায় থাকো বা কোথা থেকে দেখছো, খুব তখন লোডশেডিং হতো, তোমাদের খেয়াল থাকলেও থাকতে পারে। মানে লোডশেডিং মানে বিশাল পরিমাণে, মানে সেই সন্ধ্যে থেকে লোডশেডিং। আর আমাদের এখানে তো মানে প্রচুর লোডশেডিং হতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা লোডশেডিং হয়ে যেত। মা বলছে এরকম রাসে ঘুরতে ঘুরতে ঝুপ করে লোডশেডিং হয়ে গেছে। এবারে লোডশেডিং হয়ে গেছে, তো কি করবে, বা তো ফিরে আসতে হবে। আমাদের রাস থেকে আমাদের বাড়ি 2 মিনিট, রাসের মেলা থেকে আমাদের এখানে, আমাদের বাড়ি থেকে রাসের মেলাতে ঢুকতে গেলে 2 মিনিট পায়ে হাঁটা, 2 মিনিটও নয়, 1 মিনিট। বেরিয়ে এরকম মানে রাজবাড়ির মতো ভাঙা ভাঙা বাড়ি, আমাদের এখানে বাড়ির অনেক বয়স, মানে প্রায় 150 বছরকার বাড়ি। আমার নিজের বাড়িটাও তাই, মানে 150-200 বছরকার, মানে হেরিটেজ হাউস। তো এবার অন্ধকার হয়ে গেছে। এবার পুরোনো বাড়ির গা দিয়ে আসবে যে তোমরা, রাজার বাড়ির মতো বড় বড় থাম এরকম মাথার ওপর দিয়ে গেছে, এরকম মানে সেই একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এ যাওয়ার জন্য একটা জয়েন্ট একটা ব্রিজ টাইপের, ব্রিজ ওয়ে কানেক্টেড একটা বিল্ডিং থেকে, ওরকমের তলা দিয়ে এসে এরকম একটা জায়গা ক্রস করতে হবে, সেটা গিয়ে আমাদের বাড়ির গলির দিকে ঢোকা। তো মা রাস্তা থেকে বেরিয়ে আমাকে হাত ধরে, যথারীতি একটা 2.5-3 বছর বয়সের বাচ্চা কত জোরে আর হাঁটতে পারবো, স্বাভাবিক আমি যে গতিতে হাঁটতে পারবো সেই গতিতেই টুকটুক টুকটুক করে হাঁটছি। মা বলছে আমি ঠিক ওইরকম রাস্তা থেকে বেরিয়ে, এরকম যে বললাম তোমাদের, এরকম একটা আর্চ মতো একটা করা আছে, মানে একটা ওটাকে কি বলে, মানে খিলান টাইপের একটা, মানে একটা রাজবাড়িতে ঢুকতে গেলে যেরকম একটা ভাঙাচোরা খিলান পড়ে, তোমাদের ছবিটা আমি পোস্ট করে দেখাবো। ওই খিলানের জায়গাটা পুরো অন্ধকার,
মানে ভাঙাচোরা অন্ধকার। মা বলছে আমার হাতে টর্চ, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে সামওয়ান ইজ স্ট্যান্ডিং, মানে কেউ একজন দাঁড়িয়ে আছে। অনেকটা দূর থেকে আমি তো টুকটুক করে হাঁটতে হাঁটতে আসছি, এবং স্ট্রেট চোখ পড়লেই ওই জায়গাটা চোখ পড়ে, ওই দেয়াল ঘাসা, ওই ভাঙা ভাঙা এরকম আর্চের মতো একটা করা, ওখানটা চোখ পড়ে। মা দেখছে যে এই এই অবধি দেখা যাচ্ছে জিনিসটা, মানে নিচ থেকে আর কিছু দেখা যাচ্ছে না, এতটা অবধি ঘোমটাটা দেওয়া, লাইক এরম ভাবে ঘোমটাটা দেওয়া, সামওয়ান ইজ স্ট্যান্ডিং, কেউ একটা দাঁড়িয়ে আছে। মা পরে তো গল্প শুনেছি, মা বলছে আমার তৎক্ষণাৎ আমি যে আলোটা হাতে টর্চটা রয়েছে, আলোটা যে আমি ওর মুখে ফেলবো, ফেলে যে জিজ্ঞেস করবো কে, অ্যাকচুয়ালি ওই বললাম না যে রাসমেলা হয় ওখানে, ফুচকাওয়ালা ঘুগনিওয়ালা অনেক দূর থেকে দেখে তো ওরা এসে ওই জায়গাটাতে থাকে, এরম প্যাকেটের মতো করে ঘর করে ওরা ওইখানে থাকে 10-15 দিন ধরে, এখনো থাকে, যে যার জায়গা মতো থাকে। তো মা ভাবছে যে হয়তো কোনো ফুচকাওয়ালার বউ হতে পারে, কারেন্ট চলে গেছে, ভয় পেয়ে বেরিয়ে এসছে। মা যে জিজ্ঞেস করবে সেটা মার মুখে আসছে যে কি গো, ফুচকাওয়ালার বউ দাঁড়িয়ে আছো। মা বলছে আমি ওটা আর বলতে পারছি না, মানে ওটা আমার খুব ইজিলি তো ওটা মুখ দিয়ে বেরোনোর কথা, কিন্তু কোনোভাবে ওই আওয়াজটা আমার আর মুখ দিয়ে বেরোচ্ছেই না, গলার কাছে এসে আমার আটকে গেছে। ইভেন আমাদের বাড়িতে যেতে গেলে এরম এসে ও যেখানটা দাঁড়িয়ে আছে ওই জিনিসটা, অবয়বটা, ওটার এরকম গা ঘেসে এরম ইউটার্নের মতো একটা টার্নিং নিয়ে তবে আবার সোজা বেশ খানিকটা গেলে আমাদের ঘরের দরজা, গেট। মা বলছে আমার ওইটুকু রাস্তা 4 পা, আমি যেতে পারছি না, আমি কোনোভাবে ওর সামনে দিয়ে যে এই যে টার্নিংটা নেব, আমার মনে হচ্ছে আমার পা দুটোকে কেউ এরম ভাবে চেপে ধরে রেখেছে আঁকড়ে। ইভেন আমার হাতে টর্চ আছে, ওটা যে আমি জ্বালাবো ওটাও আমি জ্বালাতে পারছি না, আর আমার হাত ধরা। স্বাভাবিক, আমার তো কিছুই মনে নেই, এটা আমার মুখে শোনা। মা তখন কি করেছে, আমাকে কোলে নিয়ে নিয়েছে, শক্ত করে কোলে চাপড়ে ধরেছে, ধরে শুধু একটা কথাই বলেছে, আমি কিন্তু এখান থেকে যাবই, আমি এখান থেকে বেরোবই, আমার বাচ্চাকে নিয়ে আমি তোমার সামনে দিয়েই যাব, আমি বাড়ি যাবই, মনে মনে বলেছে। বলে একদম এক দৌড় লাগিয়েছে, মানে দৌড় বলছে, বলে না যে যে মরণ দৌড়, বলছে আমি তোকে নিয়ে এরকম মরণ দৌড় দিয়েছি, বলে মুখ থুবড়ে পড়লে বোধহয় মানে মুখ চোখ তোরও ফেটে যেত, আমারও ফেটে যেত, আমরা মরেই যেতাম ওখানে, স্পট ডেড হয়ে যেতাম, এমন জোর ছুটেছি যদি পড়ে যেতাম একবার ওই আমায় কোলে নিয়ে। বলে এবার ঘুটঘুটে অন্ধকার, তো কারোর বাড়িতে তখন সব হারিকেনের আলো জ্বলতো, ছোট ছোট সেই ল্যাম্প জ্বলতো, তেল দিয়ে সেই এরকম ল্যাম্পগুলো ছিল, আমার এখনো মনে আছে, আমিও ওই রকম আলোতে পড়েছি, পড়াশোনা করেছি। তো কারেন্ট তখনও আসেনি যথারীতি, মানে ওটা বোধহয় 10-15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, 1 মিনিটের রাস্তা 15 মিনিট হয়ে গেছে আমার মা বলছে। এবং এসে গেটের মধ্যে ধরাম করে, আমার ঠাকুমা দাঁড়িয়েছিল গেটের সামনে ওই লণ্ঠন নিয়ে, কোনোভাবে হয়তো দাঁড়িয়েছিল, জানে আমরা বাইরে গেছি, তো মা বাইরে গেছে, আসবে, তোর বড় মারে তখন একটু দয়া ছিল, হ্যাঁ, তো ওই লণ্ঠন নিয়ে দাঁড়িয়েছিল। এবার আমার মাকে হুমড়ি খেয়ে আমাকে সমেত পড়তে দেখে ঠাকুমা আমাকে কোলে নিয়ে নিয়েছে, ধরে নিয়েছে। কি হলো বড় বৌমা, কি হলো বড় বৌমা, তুমি এরকম করছো কেন, কি হয়েছে? আমি তো তাই মনে করছি তোমরা আসবে, কারেন্ট চলে গেছে, কি হলো। মার আর কোনো মানে সেন্স নেই। মা বলছে আমি পরিষ্কার দেখলাম এই অবধি, ঠিক ঘুমটা দেওয়া, স্টিল দাঁড়িয়ে আছে। একটা মানুষ দাঁড়িয়ে থাকলে তার একটা অন্যরকম ভাইবস হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে, বা আমরা মানুষ হিসেবে আমরা নিজেরাই বুঝতে পারবো। কিন্তু ওর আর কিছু একটা, এতটাও একটা ঘুটঘুটো আলো, অন্ধকারেরও নিজের একটা আলো থাকে, অন্ধকারেরও নিজস্ব একটা কি বলবো, একটা রূপ আছে, যে রূপে তুমি কেউ দাঁড়িয়েও থাকলে তুমি সেটা অনুভব করতে পারবে। এতটাও অন্ধকার নয়, বা পূর্ণিমা থাকে ওই সময়, রাস পূর্ণিমার সময় পূর্ণিমা হয়, মোটামুটি ওই সময় 10-12টা দিন চাঁদের আলো যথেষ্টই স্ট্রং থাকে তাতে। অথচ মা বলছে আমি কিচ্ছু দেখতে পাইনি। এবং তখন আমার ঠাকুমা বলেছে মাকে যে হ্যাঁ, কেন হবে না, দুটো বাচ্চা রেখে ওই বাড়ির কোনো এক বউ, ওদের তো অনেক বড় শরিক, অনেক বড়, ওদের জমিদার বাড়ি, কোনো এক বউ আত্মহত্যা করেছিল, নাকি শরীর খারাপ ছিল, আমি সেটা বলতে পারবো না,
সম্ভবত আত্মহত্যাই করেছিল। হ্যাঁ, সম্ভবত হসপিটালে ছিল, চেষ্টা করেছিল এবং তারপরে বোধহয় মারা যায়। তো ওই দিনই সকালবেলা না দুপুরবেলা মারা গেছে, এবং মহিলার দুখানা বাচ্চা ছিল ছোট ছোট। স্বাভাবিকভাবেই উনি হয়তো ওই ছেড়ে তো যেতে পারে না, তো ওই রকম মা বলে। আমি তারপর থেকে মানে আমি বড় হয়েও মাকে দেখেছি, অত আমার মা সাহসী, কিন্তু ওই জায়গাটা দিয়ে তো আমাদের সর্বক্ষণ যাতায়াত, বাজার বলো দোকান বলো, এখনো অনেকেই ওই রাস্তাটা দিয়ে আসে। যারা চেনা জানা ভিডিওগুলো দেখবে তারা অনেকেই হয়তো জানে, বুঝতে পারবে। তো মাকে আমি দেখেছি, তারপরে বাবাকে ছাড়া ওই সন্ধ্যের পর অনেক বছর অবধি একা মা কিছুতেই ওখান দিয়ে যেতে চাইতো না। ইভেন আমার মাম্পুকে নিয়েও মা মানে ওখানটা গেলে মাম্পুকে সেই এরকম আঁকড়ে 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 ধরে নিয়ে যেত। মানে ওই অ্যাকচুয়ালি ওই জায়গাটা আমাদের ওখানে একটা বেলগাছ ছিল, ওখানে ওই বেলগাছটা খুব পুরনো, অনেক দিনের, সব পুরনো দিনের বাড়ি তো। আর মানে রাজার বাড়ির মতো বাড়ি বলতে গেলে, আন্দুল রাজবাড়ি তোমরা গুগলে সার্চ করলে দেখতে পারবে। আমাদের বাড়িও ওরকমই, কুন্ডু চৌধুরীদের বাড়ি আছে, ওই তাদের বাড়িরই এটা ঘটনা। তো এরকম পরিস্থিতি হয়েছিল আমার মায়ের একটা ভয়ানক ভয়ানক, মানে ওটা আমি অনেকবার মানে গল্প শোনাও, মানে আগে ওই গল্পটা শোনাও এরম হয় আর কি মা ঠাকুমাদের কাছে শুনলে। তো এখনো আমিও অনেকবার ওই জায়গা থেকে আসতে গিয়ে এরকম খুব অদ্ভুত একটা আনক্যানি ফিল হয়। এবারে যার যেরকম, আমার মায়ের ওরা খুব স্ট্রং ছিল। আমার মা বরাবর, আমার বাবা কত রাত্রির অবধি পড়িয়ে বাড়ি ফিরেছে, মা একাই আমাকে নিয়ে থাকতো, একাই আমাকে দেখতো। ঠাকুমা যেরকম হয় ঘরে টিভি দেখছে, মা আমাকে নিয়ে আছে। কোনোদিন কোনো ভয় পেয়েছে বলে বা কিছু এরকম আমি শুনিনি, বা ভয় পায় বলে। কিন্তু ওই যে একবার ওই জায়গাটার প্রতি মায়ের একটা ভয় ধরে গেছিল, ওই ভয়টা আমি অনেক বড় বয়স অবধি মাকে পেতে দেখেছি। এই হলো মানে ঘটনা, এবং মানুষের কত এরকম এক্সপিরিয়েন্স শুনি, ভুলে ভুলে যাই। চা ঠান্ডা হয়ে গেল বক বক করতে করতে। সবার খাওয়ার সময় হয়ে গেছে। তোমরা আমায় জানাও কেমন তোমাদের লাগলো দুটো এক্সপিরিয়েন্স। আগের বারের এত ভালো আমি মানে পেয়েছি তোমাদের থেকে। আমি ভাবলাম যে না, আজকে বলি, সময় পেয়েছি যখন একটু বলি। রেকর্ডিং লাইভ অনেকে শুনে নিতে পারবে, তোমরা শুনে নিও। দুখানা হরর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, আরও আছে খাতা ভর্তি, একটা একটা করে শোনাবো তোমাদের। আমি ওই জন্য কমেন্টে এতে পোস্টে লিখেছিলাম যে আমি আজকে সময় পেয়েছি, একটু লিখে দিই, 9টা নাগাদ আসবো তাহলে লাইভে, দুখানা ভয়ের গল্প বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই আমার সাথে এতজন ছিলে। আমার মানে দুজন শোনা মানেও আমার কাছে একটা আনন্দর ব্যাপার। সেখানে এতজন আমার ধৈর্য ধরে আমার এক্সপিরিয়েন্স শুনছো তোমরা, আমার খুব ভাল লাগলো, খুব ভাল লেগেছে আমার। থ্যাংক ইউ আমার স্টোরিগুলো শোনার জন্য। সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো, ভয়ে থেকো, গল্পগুলো শুনো আরও ভালো করে মন দিয়ে। যারা পরে অন হয়েছো তারা রেকর্ডেড লাইভ শুনো, আর আমাকে জানিও যে আর গল্প শুনতে চাও কি না, তাহলে আমি ভালো করে কালেক্ট করে গুছিয়ে, আরও আছে আমাদের মন্দারমণি কেসটা তো বলবো, ওটা মাম্পু একটু ফ্রি হয়ে যাক, ও ফ্রি হয়ে গেলে ও থাকবে লাইভে, ওকে নিয়ে বলবো। হ্যাঁ, আমাদের এই বাড়িরই একটা অদ্ভুত ঘটনা। আমার বাবা মা তো কেউই নেই, আমার বাবা চলে যাওয়ার পর একটা অদ্ভুত ফিলিংস হয়েছিল, সেটা খুবই ছোট কিন্তু খুব অদ্ভুত। এত ভুল তো কানে কখনো হবে না, যাই হোক সেইটা বলবো একদিন। আরও কিছু কিছু স্টোরি আছে। আমার বড় মাসিকে ধরবো বলার জন্য, আমার বড় মাসির কাছে একখানা সাংঘাতিক মানে ট্রান্সজেন্ডারকে নিয়ে একটা গল্প আছে, সাংঘাতিক। সেটা আমি ভালো করে একবার বড় মাসিকে ফোন করে শুনে নিয়ে তোমাদেরকে আবার শোনাবো। তোমরাও আমাকে পারলে তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে আমাকে জানিও হোয়াটসঅ্যাপে 8240
123021 ভয়েস করে পাঠাতে পারো, বা এমনিও লিখেও বলতে পারো, আমি শোনাবো। বাকি আমার কাছেও প্রচুর ছোটোখাটো বড় সড়ো নানা রকম মিলিয়ে মিশিয়ে অনেকই আছে এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের মতো আমি লাইভ অফ করছি। সবাই ভালো থেকো, ডিনার করে ঘুমু দাও। হ্যাপি সানডে ফর টুমরো। ওকে, বাই এভরিওয়ান, লাভ ইউ।